তাহলে আজকে আমাদের পডকাস্টের টপিক হচ্ছে টাইটানিক। টাইটানিক কনস্পিরেসি থিওরি। তো টাইটানিক ডুবে নেই, তাই তো? আপনার কথা হচ্ছে টাইটানিক ডুবে নেই। হ্যাঁ, টাইটানিকের বদলে যেটা ডুবছে সেটা হচ্ছে অলিম্পিক। এটার পিছনে বেশ কিছু থিওরি চলমান আছে। তার মধ্যে একটা হচ্ছে যে আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে অলিম্পিক জিনিসটা আবার কই থেকে আসলো? মানে অলিম্পিক তাহলে মানুষ এটা টাইটানিক নামে জানে কেন? টাইটানিকের কোম্পানির যে মালিক, অলিম্পিক কোম্পানির সেম মালিক। টাইটানিকের আগে সর্ববৃহৎ টাইটানিক আগে কি কোম্পানি ছিল? টাইটানিকের কি কোম্পানি ছিল বলতে, মানে টাইটানিক যে কোম্পানির যার জাহাজ, অলিম্পিকও তারই জাহাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন অলিম্পিক হচ্ছে টাইটানিকের আগে দ্বিতীয় সর্ববৃহৎ জাহাজ ছিল, যেটা কোনো একটা দুর্ঘটনার মধ্যে পড়ে ভাঙা চোরা অবস্থায় রক্ষিত ছিল। এখন যখন টাইটানিক জাহাজের কথা শুরু হলো যে আমরা অলিম্পিকের চেয়ে একটা বড় জাহাজ বানাবো টাইটানিক, তখন আসলে চিন্তা করা হলো যে মানে এখন আমরা ঢুকছি কনস্পিরেসি থিওরিতে যে টাইটানিক জাহাজ কেন ডুবেনি। কারণ হচ্ছে টাইটানিক জাহাজ সমুদ্র বন্দরে বেরি হয়নি, সেল করতে বের হয়নি, তার জন্য বলা হচ্ছে অলিম্পিক। এটার পিছনে বিভিন্ন কারণ আছে। এর আগে কি টাইটানিক জাহাজ কখনো সেল? না, এটাই ফার্স্ট টাইম ছিল। মানে টাইটানিক ব্র্যান্ড নিউ বানিয়ে রেখে দিচ্ছে, হ্যাঁ, উইদাউট এনি ইউজ। ইয়েস, এটা হচ্ছে বলতে পারেন একটা টোপের মতো। আচ্ছা, কারণ সর্ববৃহৎ একটা জাহাজ বানানো হয়েছে, এই উপলক্ষে বিভিন্ন মানুষ অলিম্পিক আগেও চলছে, অলিম্পিক নিয়ে মানুষের মাত্র। আচ্ছা, তো অলিম্পিক তো তাহলে সাইজের দিক থেকে টাইটানিকের চেয়ে ছোট, তো মানুষ তাহলে এটা কি আপনি কি 11 ইঞ্চি 12 ইঞ্চি তফাৎ বলতে পারবেন চোখে দেখা? দ্বিতীয় সর্ববৃহৎ, হ্যাঁ, তার সাথে পুরো কাঠামো, ভিতরের পুরো কাঠামো সেম, শুধুমাত্র টাইটানিক সাইজ একটু বড়। আচ্ছা, ঠিক আছে। এখানে যদি মানে কোনো ইনফরমেশনে ভুল হয় আসলে আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যথেষ্ট চেষ্টা করছি অ্যাকিউরেসি মেইনটেইন করতে। জি। 1911 সালের দিকে অলিম্পিক জাহাজ হচ্ছে একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল, যেটা তারা আইনা রাখছিল। এবং টাইটানিক বানানোর পরে যখন টাইটানিক বের হবে, ওই প্ল্যানটা কি কাজে লাগায় অলিম্পিক মানে সাজায় গোছায় অনেকটা টাইটানিকের আদলে, মানে দুটার ইন্টেরিয়র তো ভিতরে সব কাঠামো সেম, রং টং করে হালকা পাতলা মেরামত করে এটাকে সেলের জন্য প্রস্তুত করা হয়। এবং মানে এই কনসেপ্টটা আসলো কোথা থেকে যে টাইটানিক ডুবে নেই। এটার পিছনে মূল কনসেপ্ট হচ্ছে যে টাইটানিকের যে মালিক ছিল, সম্ভবত জেপি মর্গান নাম, সে ওই জাহাজে তার যে পার্টনার ছিল, ব্যবসা পার্টনার এবং বিভিন্ন বড় বড় ইন্ডাস্ট্রির মানুষকে দাওয়াত দেওয়া হয় যে আমরা একসাথে, যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ। তাহলে এখানে বিষয়টা যেদিকে যাচ্ছে আমার মনে হচ্ছে যে উনি এটা ইন্টেনশনালি উনি তাদেরকে ওই জাহাজে উঠানোর একটা চেষ্টাটা ছিল অলিম্পিক জাহাজে, এবং বলা হয়েছে যে ইট ইজ দ্য লার্জেস্ট শিপ দ্যাট ইজ গোইং টু বি সেভড, এটা তাদেরকে বলা হয়েছে এবং তারা এটাকে বিশ্বাস করেছে। তারা যেহেতু তাদের কারণ আমরা টাইটানিক তো ব্যাপারটা এরকম না যে টাইটানিক বানানোই হয়নি, যেহেতু টাইটানিক বানানো হয়েছে আমরা সবকিছু জানি। আমরা যদি লাস্ট মুহূর্তে শুধুমাত্র চেঞ্জ করে দিই, অডিয়েন্সদের একটা প্রশ্ন আসতে পারে যে একটা বড় জাহাজ বানানো হয়েছে, মানে এটা বানানোর সময় কেউ দেখলো না, বা জেপি মর্গান তো জেপি মর্গান মানে এটা মানে জাস্ট সাইজ রেশিওর জন্যই হয়তো বিষয়টা মানুষ খুব একটা তো ডিফারেন্স নাই। এটা যেহেতু তখনকার দ্বিতীয় সর্ববৃহৎ জাহাজ ছিল, তো আপনি তো জাস্ট একটা সাইজ দেখে বলতে পারবেন না যে আচ্ছা এটা হচ্ছে এটা, কারণ আপনি তো কম্পেয়ার করেননি দুইটা। ঠিক আছে, তো এটা থিওরিটা আসার একটা প্রধান কারণ হচ্ছে লাস্ট আগের দিন রাতে জেপি মর্গান নিজের অসুস্থতার কথা বলে তার বোর্ডিং মানে উনি ওই জাহাজে অনবোর্ড হয়নি। তো এইখান থেকে আসছে যে যেহেতু অতঃপর আমরা আসলে কৌতূহলী জাতি, আমরা চিন্তা করি যে আমাদের কৌতূহল মেটানো, তো আমরা মানুষ চিন্তা করলো যে যেহেতু দেখা গেল যে তার বিজনেস পার্টনার সবাই ওই জাহাজে অনবোর্ড করছে এবং কাকতালীয় ভাবে ওই টাইমে জাহাজে দুর্ঘটনা ঘটলো, সবাই ডুবে মারা গেল। ব্যাপারটা ইন্টারেস্টিং, মানুষের কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। চিন্তা করলো যে এটা তো এরকম হতে পারে যে জেপি মর্গান তাদের পার্টনারদের বইলা ইচ্ছাকৃত ভাবে মেরে গেছে। তো এটা হচ্ছে অন্যতম একটা কারণ, মানে অন্যতম একটা থিওরি কনস্পিরেসি। এছাড়াও বিভিন্ন থিওরি আছে। আচ্ছা, তারপর আরেকটা যে ইস্যু আছে যে কার্বনের আগুন টাইটানিক জাহাজ ডুবিয়েছে, তাই না? এই ব্যাপারে আপনার এটা আসলে মানে তেমন গুরুত্বপূর্ণ কোনো থিওরির মধ্যে পড়ে না, যে বেশ কিছু যে থিওরিগুলো আছে এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ থিওরিগুলো। এটা আসলে কার্বনের আগুন বলতে ঐতিহাসিকরা জাহাজে চলে এসে আগুনের কিছু চিহ্ন পাইছে। আচ্ছা, জাহাজের মানে ফুয়েলটা কি ছিল? কয়লা? হ্যাঁ, সেখান থেকে বলা হয়েছে। এটা আসলে কনস্পিরেসি থিওরিও ঠিক বলা যায়, তবে প্রত্যেকটাই আসলে কিছু কারণ আছে, আবার কিছু যে বানোয়াট, মানে 100% তো সত্যি না। এই কারণে আমরা কনস্পিরেসি। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে জেপি মর্গান তাহলে জাহাজটাকে এমন ভাবেই ডেকোরেট করছেন, ফ্যাব্রিকেট করছেন যে এটা মানে সাগরে নামলেই এটা সামহাও ডুবে যাবে।
হ্যাঁ কাছাকাছি ওরকমই তাহলে ব্যাপারটা। আইসবার্গের সাথে ধাক্কা খাওয়া এটা তো আসলে আমরা এই ব্যাপারটা জানছি হচ্ছে সিনেমা দেখে, তাই তো? আমরা বেশিরভাগ মানুষ এখন যারা আছি আচ্ছা। এখন তো সিনেমার ব্যাপারটাই জানি, তাই না? হুম। এখন হইতে পারে এটা, আমরা প্রথমে বলে দিয়েছি কনস্পিরেসি থিওরির সাথে কনস্পিরেসি থিওরি। আইসবার্গ তো আমরা আমাদের জানা মতে এটা সত্যি, হুম। যে আইসবার্গে ধাক্কা দিয়েছে ডুবে গেছে, এটা তো সত্যি। তো এটা যদি না এটা তো কনস্পিরেসি থিওরি হলো না। আচ্ছা, তারপর আরেকটা জিনিস প্রচলিত আছে যে এখানে 5টা রুম ছিল, যে 5টা রুম ছিল ওয়াটারপ্রুফ। হুম। তো এবং বলা হতো যে এটা কখনো ডুববে না। সো এটা টাইটানিক না, এক কথায় উত্তর। হয়তো বা টাইটানিক এরকম ছিল, নাকি এটা ছড়ানো হয়েছে? তাও হতে পারে। এটা তো আসলে মানে আমরা এখানে কোনো বোনাফাইড বা কোনো অথেন্টিক ইনফরমেশন আমরা জানি না আসলে। হ্যাঁ, এটা তো আসলে আমরা যেগুলা কথা বলছি সবগুলো হচ্ছে আমাদের বানানো বিষয়গুলো নিয়ে। এটারে আপনি এক একটা কাহিনীর এক একটা কনস্পিরেসি থিওরির মনে করে আপনি বেশ সুন্দর থ্রিলার লিখতে পারেন। তো তখন মানুষ এটা থ্রিলার হিসেবে দেখবে, বই হিসেবে দেখবে। ব্যাপারটা অনেকটা এরকমই। তো কোনোটাই 100% সত্যি না, কোনোটাই হয়তো 1% সত্যি না। আমরা আচ্ছা, তো আরেকটা বিষয় হচ্ছে যে যেহেতু এখানে তিনি তার বিজনেস পার্টনারদেরকে মেরে ফেলেছেন, হ্যাঁ, তো তার এখানে একটা উদ্দেশ্য ছিল। আমরা মানে আমাদের ওই কনস্পিরেসি থিওরির দিকেই যাচ্ছি, আমরা কনভেনশনাল থিওরির দিকে যাচ্ছি না। তো ইট মে বি ট্রু অর ফলস, সো এই পুরোটাই ফলস হতে পারে। বাট উই আর ট্রাইং টু হ্যাঁ। সার্চ দ্য ট্রুথ। Yes. এখন বিষয়টা হচ্ছে যে যিনি জেপি মর্গান যিনি ছিলেন, ওনার বা ওনার অন্য কিছুর সাথে কি এঙ্গেজমেন্ট ছিল, বা উনি ওনার বিজনেস পার্টনারদেরকে কেন মারতে চেয়েছিলেন? এখানে আরেকটা চমৎকার বিষয় এসে পড়ে, সেটা হচ্ছে যেটা আসলে আমরা ম্যাক্সিমাম মানুষই জানি না, যারা হয়তো বা কনস্পিরেসি থিওরি বা বিভিন্ন ইন্টারেস্টিং জিনিস রিসার্চ করে তারা জানতে পারে। 1910 এটা সম্ভবত অনবোর্ড হয় 1911 বা 12 সালের দিকে। 2010 সালের দিকে প্রস্তাব করা হয় বর্তমান যে ব্যাংকিং সিস্টেম, সেই ব্যাংকিং সিস্টেমটা আমরা যে ব্যাংকিং সিস্টেমে চলি, বা অধিকাংশ মানুষ পৃথিবীর যে ব্যাংকিং সিস্টেম, কনভেনশনাল ব্যাংকিং সিস্টেম, হ্যাঁ এই সিস্টেমটা এটা কত সালে? 1910 সালের দিকে প্রস্তাব করা হয় এভাবে চলবে। আচ্ছা, তখন কি তাহলে কি মানে তখন কেন্দ্রীয় ব্যাংক কোনটা ছিল? ফেডারেল রিজার্ভ তো তখন ছিল না। I don't know, হ্যাঁ, আচ্ছা, তো আমার অ্যাপ্রক্সিমেশন হচ্ছে তখন মানে ফেডারেল রিজার্ভ তখনও মানে তখন কেন্দ্রীয় ব্যাংক ছিল ব্রিটেনে। আমার যতদূর মনে হয় ফেডারেল রিজার্ভটা এটা মনে হয় পরে হয়েছে, বা ফেডারেল রিজার্ভও হতে পারে, আমার মানে টাইম পিরিয়ডটা মনে নেই। তবে যদি আমি সিকোয়েন্স বলি, প্রথমে ব্রিটিশ ছিল হচ্ছে ব্রিটেনে ছিল হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, পরে এটা আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হলো, এবং আমেরিকার ফেডারেল রিজার্ভ ব্যাংক এটা হচ্ছে প্রাইভেট ব্যাংক। কিন্তু যখন ব্রিটেনে এটা কেন্দ্রীয় ব্যাংকটা ছিল তখন এটা ছিল প্রাইভেট, বাট যখন এটা ট্রান্সফার হয়ে আমেরিকায় আসলো তখন ব্রিটেনেরটাকে ন্যাশনালাইজ করে দেওয়া হলো এবং এটা আবার প্রাইভেট হয়ে গেল। মানে এই ট্রানজিশন যখনই মানে এখন কি মানে এটা মনে প্রশ্ন জাগে না যে পৃথিবীর পুরো একটা ব্যাংকিং সিস্টেম একটা বেসরকারি ব্যাংক কেন চালাইতেছে, কিভাবে চালাইতেছে? হ্যাঁ, এটা নিয়ে আমরা আসলে পরবর্তীতে আসলে হ্যাঁ, ওটার সাথে এটা কানেকশনটা আমরা বের করার জন্য চেষ্টা করছি। এটা নিয়ে বিস্তারিত হয়তো আরেকটা কোনো পডকাস্টে আমরা বলবো। তো আমরা কনস্পিরেসি থিওরিতে চলে যাই। 1910 সালে যখন এই ব্যাংকিং সিস্টেমটা প্রস্তাবন করা হলো, তখন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা বড় বড় পার্সনদের মধ্যে যারা এই জিনিসটার বিপক্ষে ভেটো দিচ্ছে, তাদের মধ্যে 3 জন ছিল জেপি মর্গানের বিজনেস পার্টনার। আচ্ছা, তো এইখান থেকে আরেকটা কনস্পিরেসি থিওরি আসে যে যে কেন মানে এটা একটা যথেষ্ট ভ্যালিড রিজন যে আমি আমার পার্টনারদের মেরে ফেলে আমাদের পুরো কোম্পানি আমার দায়িত্ব হবে। এটা আরো বড় আকার ধারণ করে যখন এটা পুরো একটা বিশ্বের অর্থনৈতিক সিস্টেমের সাথে ব্যাংকিং সিস্টেমের সাথে মিলে যায়, তখন এটা কিন্তু আরো জোরালো হয়। কেন এই থিওরিটা এখনো পর্যন্ত প্রায় 100 বছর পরেও কেন মানুষ এগুলো নিয়ে কথা বলতেছে? 1911 সালে ডুবে যাওয়া প্রায় 115 বছর পরেও কেন এটা নিয়ে আমরা কথা বলতেছি? কারণ ব্যাপারটা যথেষ্ট ইন্টারেস্টিং। তখন যদি বড় বড় পর্যায়ে 3-4 জন মানুষ বা কয়েকজন মানুষের বিপক্ষে ভেটো দিত, হয়তো বা তখন এই সিস্টেমটা তৈরি হতো না। অথবা পৃথিবীতে সে অন্যরকম ভাবে। আচ্ছা, আমি তাহলে বলে রাখি বিষয়টা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম এটা অনেক কোর একটা থিং। এটা যারা মানে এই ব্যাংকিং সিস্টেমটা হচ্ছে এখানে যে মানে সম্পদের যে ফ্লোটা এটা উপরের দিকে যাবে, হ্যাঁ, ধনী আরো বেশি ধনী হতে থাকবে, গরিব আরো বেশি গরিব হতে থাকবে। তো এই কারণে যেহেতু এটা এক পেশে ব্যাংকিং সিস্টেম, তাই অনেকে এটা বিরোধিতা করেছে, এবং এই কনসেপ্টটা থেকে এই ধারণাটা এসেছে যে যেহেতু ওনারা এই ব্যাংকিং সিস্টেমের বিরোধিতা করেছেন, এক পেশে ব্যাংকিং সিস্টেমের এই কনভেনশনটা তারা মানতে চান, তাই তাদেরকে হয়তো বা এইভাবে মেরে ফেলা হয়েছে। তো লেটস ব্যাক টু দ্য পয়েন্ট, জেপি মর্গান। তো এই যে ধারণাটা যে যেহেতু বিপক্ষে যারা ভেটো দিচ্ছিল বা এই ব্যাংকিং সিস্টেমের বিপক্ষে যারা বলছিল, তাদের যেহেতু ওই 1911 বা 12 সালে টাইটানিক তথাকথিত টাইটানিকের মাধ্যমে তাদের মৃত্যু হয়, তো এই যে কনসেপ্টটা এটা আরো চমৎকার ভাবে এটার সাথে আবার আমি একটা আচ্ছা, তাহলে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যেহেতু আমরা এখন ব্যাংকিং সিস্টেমে চলে আসতেছি, কারণ এটা ইনকর্পোরেট, আমরা অ্যাভয়েড করতে পারতেছি না। তো যেহেতু তাদেরকে যদি ব্যাংকিং সিস্টেমের বিরোধিতা করার জন্য মারা হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই এখানে অন্যান্যরা এনগেজ আছে। হ্যাঁ, থাকতে পারে। আমরা আসলে সবাই ফ্রিমেসন বা ইলুমিনাতি সম্পর্কে জানি। আচ্ছা, হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই পৃথিবীর যত বড় বড় কাহিনী আছে, বড় বড় অলিম্পিক বা টাইটানিক ডুবা, এটা অন্যতম বড় একটা কাহিনী পৃথিবীর ইতিহাস।
তো এরকম বড় বড় বিভিন্ন কাহিনীর সাথে তো আমরা সাধারণভাবে ইলুমিনাতি ফ্রিমেসনদের জড়িত করেই থাকি। তো ধারণা করা হয় যে, এটাও আসলে ধারণা করা হয় যে এই ব্যাংকিং সিস্টেমটার পিছনে মূলত ইলুমিনাতিদের হাত ছিল বা ফ্রিমেসনদের হাত ছিল, যে এই ব্যাংকিং সিস্টেমটা পুরোটা তাদের দ্বারা নিয়ন্ত্রিত। তো স্বাভাবিকভাবে এখন এখানে আসতে পারে যে ইলুমিনাতিরা অলিম্পিকটা জাহাজ বা টাইটানিক জাহাজ ডোবানোর পিছনে হাত ছিল, যাতে এই ব্যাংকিং সিস্টেমটা তারা প্রতিষ্ঠা করতে পারে। হ্যাঁ, আচ্ছা, আমি অডিয়েন্সদের সুবিধা হওয়ার জন্য বলে রাখি যে এই ব্যাংকিং সিস্টেমটা মূলত কন্ট্রোল করতো যারা প্লুটোক্রেট, অর্থাৎ যারা বণিক গোষ্ঠী, তারাই মূলত এই জিনিসগুলো কন্ট্রোল করে। আসলে আমরা যে বাইরে থেকে দেখি যে দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার দে আর কন্ট্রোলিং অল দ্য থিংস, আসলে বিষয়টা পর্দার আড়ালে অন্য কিছু হয়। যেমন রিসেন্টলি যে আমরা দেখেছি যে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ইলন মাস্ক কিভাবে ভূমিকা পালন করেছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য কেস। তো এই জিনিসগুলো আসলে হয়ে থাকে, বিশেষ করে সেই সময়ে যে মূল ডিসিশন এগুলো কিন্তু মূলত তারাই ঠিক করতো। তারা মানে যারা পলিটিক্যাল লিডার ছিল তারা তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারতো এই প্রভাবশালী গোষ্ঠী। কারণ ওয়েন ইউ হ্যাভ আপনার কাছে যখন মানি থাকবে তখন আপনি পুরো জিনিসটাকে কন্ট্রোল করতে পারবেন। তো মানি পাওয়ারটা ছিল তাদের কাছে, এবং যাদের কাছে মানি পাওয়ার থাকবে তাদের কাছে ব্যাংকিং সিস্টেমের চাবিকাঠি থাকবে, এটাই স্বাভাবিক। যাদের কাছে মানি পাওয়ার আছে তাদের কাছে সবকিছুই আছে, তারাই আমাদেরকে চালাইতেছে সোজা কথা। এবং এই আরেকটা বিষয়, আরেকটা ছোট কনস্পিরেসি থিওরি আমি বলি, এটা আসলে ওয়ান কাইন্ড অফ মিথ বলতে পারেন, কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। আপনারা তো সবাই মিশরীয় ইজিপশিয়ান মমি বা এই সম্পর্কে ধারণা আছে। তো ব্যাপারটা হচ্ছে, মানে ধারণা করা হয় ওই টাইটানিকে ইজিপশিয়ান মমি ছিল যেটা ছিল অভিশপ্ত। এক রাজকুমারীর মমি ছিল কার্গো বাহিতে, ওই রাজকুমারীর অভিশাপে টাইটানিকটা ডুবেছে। এটা আসলে দেখে মনে হচ্ছে অন্ধবিশ্বাস বলতে পারেন, মিথ বলতে পারেন, বা মানে কথাটা শুনে মনে হচ্ছে যে মানে এই মডার্ন যুগের সাথে এটা প্রেজুডিস, কুসংস্কার। হ্যাঁ, কুসংস্কার অবশ্যই বলতে পারেন। কারণ এইটার বিপক্ষে যথেষ্ট যুক্তি আছে। কনস্পিরেসি থিওরিটা আসলে কেন অতটা পাকাপোক্ত না, তার কারণ হচ্ছে এই যে মমিটা, এটা এখন বর্তমানে সম্ভবত ফ্রান্সের কোন একটা মিউজিয়ামে আছে, এবং সেটা বহু আগে থেকেই আছে। তো যদি ওইখানে মমি 2 বাজার থাকে বা মমির হিসাবে ওই থেকে, তো সমুদ্র থেকে তো আসলে মমি উদ্ধার করে নিয়ে আসা অসম্ভব একটা পয়েন্ট। সেটা হচ্ছে যে, তো অলিম্পিক জাহাজটা নামায় টাইটানিক যেহেতু তৈরি হয়ে গিয়েছিল, টাইটানিকের পরিবর্তে অলিম্পিক নামে লাভটা কি হয়েছে? মানে টাইটানিক দিয়েই তো টাইটানিক মানে ডুবানো। আপনি টাইটানিক ডুবাইয়ে দিলে, আপনি ধরেন যে অলিম্পিক আপনার মেরামত করতে সাপোজ আমরা ধরি 1,000 টাকা খরচ হচ্ছে, ঠিক আছে? এখন টাইটানিক আপনার কাছে আছে মনে করেন 10,000 টাকার একটা সম্পদ টাইটানিক, ঠিক আছে? আপনি যদি টাইটানিক ডুবাই দিয়ে আপনি ক্লেম করেন যে টাইটানিক ডুবে গেছে, ওই যে কি একটা পলিসি আছে না, বলে না যে ডুবে গেলে টাকা দিবে অ্যাক্সিডেন্ট হইলে। আচ্ছা, ওই যে ইন্স্যুরেন্স পলিসি। তো টাইটানিকের অবভিয়াসলি এত বড় একটা জিনিস ইন্স্যুরেন্স পলিসি তো ছিলই। কারণ আমি যদি 10,000 টাকার একটা জিনিস আমার কাছে 5,000 টাকার একটা জিনিস ডুবাই দিয়ে বলেন যে আমি 10,000 টাকা পাই, তা আপনার লাভ 19,000 টাকা। ওই জিনিসটা আপনার কাছে থাকলো প্লাস এটা হইলো, এবং একটা জিনিস আপনি ডুবাইলেন, তাই আমি একটা জিনিস ডুবাইলেন যেটা আপনার কোনো কাজে আসতেছিল না, শিপইয়ার্ডে পড়েছিল। আপনার কাছে এখন 2টা জিনিস আছে, টাইটানিক আছে, টাইটানিকের সমমূল্য পরিমাণ অর্থ আছে। এখন আপনার কাছে আপনার কোম্পানির বড় 3 জন বা আপনার কোম্পানির পার্টনার আপনাদের সাথে নাই, আপনি পুরো একা। তার সাথে যারা ব্যাংকিং সিস্টেমে বিরোধিতা করতেছিল তারাও বেঁচে নেই। তো এখন ওভারঅল যদি আমরা বলি যে ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য কনস্পিরেসি থিওরি, মানে এই কনস্পিরেসি থিওরির আদলে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে প্রতিটা জিনিসই ডিরেক্টলি ফিনান্সিয়ালি এন্ড ইকোনমিক্যালি রিলেটেড। হ্যাঁ, একেবারে পাই টু পাই প্রতিটা জিনিস। এই জিনিসটাই আসলে এই কনস্পিরেসি থিওরির ভিতটা শক্ত করছে। যেমন আমাদের এখন বর্তমানে প্রচুর কনস্পিরেসি থিওরি চলমান আছে, বিশেষ করে সরকার পতনের পর থেকে। এখন প্রত্যেকটা যদি আমরা একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিলাইতে পারি, তো মানুষ একটা টাইমে এটা বিশ্বাস করা শুরু করবে। আচ্ছা, সেম ভাবেই যে যখন আমরা দেখতেছি যে একটা সাধারণ কনস্পিরেসি থিওরি যে আমার কোম্পানি পুরোটা হাতায় নেওয়ার জন্য আমি আমার 3 পার্টনারে মেরে ফেলছি, তখন যতটুকু প্রভাব ফেলে বাকি 2-3টা থিওরি যখন একই সাথে একই দিকে নির্দেশ করতে থাকে এবং এটা যখন অনেক বড় হয়ে যায়, পুরো ওয়ার্ল্ডের সাথে জড়িত হয়ে যায়, তখন তো ব্যাপারটা ইন্টারেস্টিং আরো পাকাপোক্ত হয়ে যায়। আমার যেটা মনে হয়, মানে আমার পার্সোনাল যে অপিনিয়ন, সেটা হচ্ছে যে স্বাভাবিক মানে ইন জেনারেল মানুষের কাছে মনে হবে যে ও ওর পার্টনারকে ডোবানোর জন্যই কাজটা করেছে, কিন্তু মানে পর্দার আড়ালে অনেক উদ্দেশ্য ছিল, অনেক কিছু হতে পারে। এটা প্রমাণ করার জন্য আমাদের হাতে কিছু নাই। হ্যাঁ, কারণ এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে যে যারা বেঁচে ছিল তারা কি সবাই মিথ্যে কথা বলছে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু আসলে বেঁচে থাকা খুব প্রভাবশালী মানুষের মধ্যে সংখ্যা কম। কারণ ওই যে আমরা সিনেমা দিয়ে ফেরত যাই, সিনেমার মধ্যে একটা সিন আছে যে আমরা এখন কি করবো, আমরা বাচ্চা এবং নারীদের বাঁচাবো। এখন হ্যাঁ, হয়তো বা মানবিকতার দিক থেকে আমরা এটা ধরতে পারি, কিন্তু পৃথিবীর এখন সাপোজ ধরেন আপনার একজন নার্স বা একজন মহিলা যে খাবার সার্ভ, আমি কাউকে ছোট করে বলতেছি না, ধরেন সে এক জায়গায় আছে, সাথে ডোনাল্ড ট্রাম্প আছে, আপনি কারে বাঁচাবেন?
স্বাভাবিকভাবে আপনার কি মনে হবে? আপনি প্রভাবশালীদের বাঁচাতে হতে হবে না? তো ওই জায়গায় প্রভাবশালীদের রেখে আমরা প্রথমে শিশু এবং নারীদের ওই সময় যারা ওয়ান অফ দ্য টপমোস্ট প্রভাবশালী ব্যক্তি তাদের বাঁচানো রেখা আমরা চিন্তা করলাম যে শিশু আর মহিলাদের বাঁচাই। জিনিসটা কেমন না? মানে আমাদের যেই টেন্ডেন্সি ওটার সাথে যাচ্ছে না, ব্যাপারটা স্বাভাবিক না। এবং এই বাঁচানোর কথায় তার একটা টপিক আমার মনে পড়লো যে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা হচ্ছে যে এক সিস্টার ছিল ভায়োলেট জোসেফ, যে কিনা পৃথিবীর যে বড় বড় তিনটা জাহাজই সে অনবোর্ড করছে, তথাকথিত অলিম্পিক, টাইটানিক এবং হচ্ছে ব্রিটানিক। যদিও আমরা বলতেছি যে টাইটানিক আর অলিম্পিক একই, ঠিক আছে, মানে অলিম্পিকে 2বার করছে এবং এই তিনটা জাহাজই ব্রিটানিক, টাইটানিক, অলিম্পিক একই মালিকের। এবং মজার ব্যাপার হচ্ছে তিনটাই দুর্ঘটনার শিকার হয়েছে কাকতালীয় ভাবে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে এই তিনটা দুর্ঘটনা থেকেই এই ভায়োলেট জোসেফ নামক নার্স বেঁচে গেছে। তো মনে হয় তাকে মানিয়ে দিয়ে বা তাকে ভয় দেখিয়ে ওভাবে এইটা আসলে আমি বলতেছি না, বাট ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং যে একই ব্যক্তি ওই সময় তিনটা বড় বড় জাহাজে ছিল, একই মালিকানায়, তিনটা জাহাজই দুর্ঘটনার শিকার হলো বা সামথিং। এবং ওইখান থেকে তিনজন একটা কমন ব্যক্তি যে 3বারের একবারও মারা যাননি বা কেউ কোনো ধরনের ক্ষতি হয়নি, তারা ফিরে আসছে। যথেষ্ট ইন্টারেস্টিং ব্যাপার। এটা নিয়ে আরো আসলে কথাবার্তা বলা যায় এবং মনে হচ্ছে যে এগুলো সব প্রি প্ল্যান্ড, তাই তো? হ্যাঁ, প্রি প্ল্যান্ড। তো এখন আপনি যদি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আপনার কি মনে হয় আপনি মানে ইন এ নাটশেল আপনি কি বলতে চান বিষয়গুলো নিয়ে? নাটশেলে বলতে গেলে আসলে আমরা কোনোটাই সত্য বলে দাবি করতেছি না, বা আমরা বলতেছি না যে ব্যাপারটা এরকমই ঘটছে। এটা হচ্ছে বহুদিন ধরে প্রচলিত একটা কনস্পিরেসি থিওরি যে এরকম হতেও তো পারে। এটার পক্ষে না খুব দৃঢ় প্রমাণ আছে, না বিপক্ষে খুব দৃঢ় প্রমাণ আছে। তো এটা আসলে দর্শকদের বিশ্বাস করতে বলবো না, আবার অবিশ্বাস করতে বলবো না। আপনাদের যদি ইন্টারেস্ট হয় আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করে দেখেন। আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে যে যারা এই কনভেনশনাল থিওরিটাই মানে যেটা সিনেমায় দেখানো হয়েছে, যদিও আমি সিনেমাটা দেখিনি, হ্যাঁ, তো এখন মানুষজন বলতে চাইছে কেন কথা বলছে। আচ্ছা, তো না আসলে আমরা কনভেনশনালি যেটা জানি এর বাইরে অনেক কিছু হতে পারে। তো আপনি স্ক্রুটিনাইজ করতে পারেন যে আসলে কি হয়েছে এখানে। আপনাকে শুধু একটা নতুন তথ্য বা নতুন ইন্টারেস্টিং বিষয়ের সাথে পরিচয় করায় দেওয়া, এটা বলতে পারেন এটা মূল উদ্দেশ্য। আর আপনি জাস্ট উপর একটা ভিউ পাইলেন যে এরকম হইতে পারে। আপনি চাইলে প্রত্যেকটা আলাদা বিষয়, যেমন মিশরের থিওরি, মমির থিওরি, যদি আপনার ভালো লাগে, যে মিথ বা বর্তমান যেটা কুসংস্কার, এটা নিয়ে আপনি আরো ঘাটাঘাটি করতে পারেন। আপনি ঘাটাঘাটি করতে পারেন ব্যাংকিং ব্যবস্থা নিয়ে, যে আসলে তো ব্যাপারটা ইন্টারেস্টিং যে যারা বিপক্ষে বেরিয়ে ছিল তারা মারা গেল, এটা নিয়ে আপনি ঘাটাঘাটি করতে পারেন। আপনি ঘাটাঘাটি করতে পারেন যে অলিম্পিক কি আসলেও। আচ্ছা, জেপি মর্গানের পার্সোনাল লাইফ সম্পর্কে আপনি কেমন কিছু জানেন? মানে সে কি জিউস ছিল বা খ্রিস্টান ছিল? না, তার পার্সোনাল লাইফ সম্পর্কে তেমন আইডিয়া আমার নাই, আসলে ইন্টারেস্ট জাগে নাই। কিন্তু প্রশ্ন করার পর ইন্টারেস্ট জাগতেছে যে আসলে হ্যাঁ, মানে আসলে এই জিনিসটা নিয়ে আমরা খুবই শর্টে শেষ করে দিতে চাচ্ছি। বাট এখন জিনিসটা মানে এত কিছু এটার সাথে ইনকর্পোরেটেড। আমরা যদি এটা পার্সোনাল লাইফ আনি, আমরা যদি এখানে ব্যাংকিং সিস্টেম আনি, তো মানে সবকিছু আনলে তারপরে আবার এখানে পুরো ওয়ার্ল্ড পাওয়ার ট্রানজিশনও চলে আসবে। তো বিষয়টা হচ্ছে যেমন আমরা ব্যাংকিং সিস্টেমে কিন্তু অলরেডি ঢুকে গেছি, তো বিষয়টা এখানে কমপ্লিকেটেড। তো ওইদিকে আসলে গেলে জিনিসটা বড় হবে, বোরিং হবে। অনেকের কাছে তো বোরিং হবে না, আমরা মানে কনটেক্সটের বাইরে চলে যাচ্ছি। বাট দ্যাট ওয়াজ অলসো ইন্টারেস্টিং থিং। হ্যাঁ, ওটা নিয়ে তো আমি বললাম যে চাইলে হয়তো আরেকদিন শুধুমাত্র ওই এখন যদি আপনাকে আপনার পার্সোনাল অপিনিয়ন বলতে বলা হয়েছে, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্ড? আমার কাছে আসলে কনস্পিরেসি থিওরিগুলো যথেষ্ট বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে। এবং এই জিনিসটা আমি আসলে অনেক মানে আমি যখন থেকে জানছি যে টাইটানিকের একটা কাহিনী হয়েছে বা একটা মুভি আছে বা এরকম একটা কাহিনী, তার প্রায় পর সময় আমি এই থিওরি গুলো সম্পর্কে জানছি। সো আচ্ছা, আমি একটা বায়াসড কোনো ওপিনিয়ন নাই আমার, যেহেতু হয়তো বা অনেকের এখন অনেক আগে সিনেমা কবে মুক্তি হয়েছে আমার ঠিক প্রায় ধরেন 20-25 বছর আগে। তো তখন থেকে যারা এই জিনিসটা দেখে আসছে, যারা রিলেট করছে ওই কাহিনীটার সাথে, অনেক মানে প্রায় কতগুলা অস্কার পাওয়া একটা মুভি, তো তার সাথে সাথে হচ্ছে মানুষ যখন রিলেট করছে ওই ট্র্যাজেডিটা ফিল করছে, তার সাথে আমরা হঠাৎ করে এসে বলতেছি যে পুরো কাহিনীটাই ভুয়া হইতে পারে, তো মানুষের স্বাভাবিকভাবে জিনিসটা খারাপ লাগবে বা অন্যরকম মনে হবে। তো আমার পার্সোনালি আমার যেটা মনে হয় যে এটা মানে এই কনস্পিরেসি থিওরিটাই মানে সত্য হওয়ার সম্ভাবনা বেশি। আর যেহেতু এখানে আর সামান্য একটা জাহাজই তো ডুবছে, হতে পারে দ্যাট ওয়াজ দ্য লার্জেস্ট শিপ, বাট এটা নিয়ে মানে এত বেশি আমরা ওভার হাইপড হইছি, তো এখানে নিশ্চয়ই কোনো কিছু ছিল। আর ওভার হাইপ হওয়ার পিছনে তো আমার পার্সোনাল মতামত হচ্ছে যে সিনেমাটা অনেকাংশে দেয়। সিনেমাটা হ্যাঁ অবশ্যই, কারণ ওই টাইমে এরকম একটা সিনেমা বানানো হয়েছে, সবাই গিয়ে দেখছে, মানুষ সবাই জানছে। তাহলে আপনি চিন্তা করেন যে 1911 সালের একটা কাহিনী। আচ্ছা, তো সিনেমা বানানোর পেছনে কি উদ্দেশ্য এটা হতে পারে যে আমরা সিনেমার মাধ্যমে ব্রেইন ওয়াশ করে আসল জিনিসটাকে ধামাচাপা দিয়ে? হ্যাঁ, হইতে পারে, কিন্তু তাহলে এটা নিয়ে তখন এত হাইপ হওয়ার না, তখন আমার জানতে না, আপনি যদি মানুষের মতামতের কাহিনীটা অনেক ভালো,
অনেক ভালো, ওয়ান অফ দ্য বেস্ট মুভিজ অফ অল টাইম টাইটানিককে বলা হয়। এখন এই জিনিসটা তো মানুষ স্বাভাবিকভাবে প্রভাবিত করতে পারে, কিন্তু যদি প্রশ্ন করা হয় যে কেন 1911 সালের পর এতদিন পরে এই জিনিসটা নিয়ে আগ্রহ জাগলো যে মানুষের ব্রেন ওয়াশ করি, এটাও একটা প্রশ্ন। যে আপনি যেহেতু বলতেছেন যে এটা দিয়ে ব্রেন ওয়াশ করি, কেন 1990s এর দিকে বা 2000 এর দিকে মানুষের মনে হলো যে তখন তো টেকনোলজিক্যাল রেভলিউশন হয়নি, তখন তো মানুষ এতটা এক্সপোজার পায়নি যে এখানে কি হয়েছে এখানে কি হয়েছে। তখন তো মানুষ মানে নিজ সারাউন্ডিংসে যা হইতো না, এখন যদি এমন হইতো যে সিনেমাটাই যদি না হইতো, মানুষের আগ্রহটাই যদি ওইদিকে না যাইতো বা সারা বিশ্বের মানুষ তো আর জানতো না জিনিসটা। তো সিনেমা হচ্ছে মোটামুটি একদম লো ক্লাস থেকে হাই ক্লাস পর্যন্ত সবার কাছে পৌঁছায়, তাই না? মোটামুটি অথবা লো মিডিল ক্লাস করতে পারে। তো তখন যদি জিনিস না করা হইতো, মানুষের অ্যাটেনশন জিনিসটা গ্র্যাব করতো না, আর আমরা হয়তো আজকে জিনিস নিয়ে কথা বলতাম না। তো এরকম হইতে পারে যে সিনেমাটা আসলে এমন একটা বিষয় যেটা নিয়ে মানুষকে চিন্তা করতে পারতে পারবে যে সেটা দেখলাম, এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। আসলে এরকম হচ্ছিল কিনা, ঘাটাঘাটি করতে গিয়ে এরকম পরিস্থিতিগুলো তৈরি হয়েছে, এটাও হইতে পারে। তো ওভারঅল মনে হচ্ছে যে আসলে বিহাইন্ড দ্য সিন অনেক কিছু হয়েছে বা হতে পারে, বা মানে ইট ক্যানট বি ডেসক্রাইবড। হ্যাঁ, সেটা আসলে বর্ণনা করা মানে উইদিন শর্ট পিরিয়ড অফ টাইমে এটা আসলে বর্ণনা করা সম্ভব না। তো তাহলে আজকে আমাদের পডকাস্ট এতটুকুই থাকুক। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা খুব শীঘ্রই আসলে অন্য একটা এপিসোড নিয়ে ফেরার চেষ্টা করবো। থ্যাংক ইউ।